পর্ব 18 একবিংশ শতক সাম্প্রতিককাল কলকাতা। অশরীরী সংলাপ। করুণ কুন্তল কথা। সন্ধিশ্লেষ সমাসের বহুলতা থাকলেও বুঝতে অসুবিধা হয়নি শাওনের। অসুবিধা হবার কথাও নয়। সে ভবভূতির মালতী মাধব পড়েছে। তার তুলনায় এই রচনার ভাষারীতিকে সরলই বলা চলে। করুণ কুন্তল কথা একটি কাব্য, সুমধুর তোটক ছন্দে প্রণীত। কাব্যের অন্তিমে ভণিতাসূচক পদে এ কাব্যের রচয়িত্রীর নাম পাওয়া যায়। হ্যাঁ, রচয়িতা নয়, রচয়িত্রী। কুন্তলা নাম্নী এক কন্যা এ কাব্যের কবি। মজার ব্যাপার, কাব্যের নায়িকার নামও কুন্তলা, নায়কের নাম করুণ। কাব্যের উপক্রমে রাজরাজ মহিপালের বন্দনা আছে। তারপরে আবার চন্দ্রবংশীয় নৃপতিদের কথা আছে। সম্ভবত পাল যুগে হরিকেলে বঙ্গদেশে যখন চন্দ্রবংশের রাজারা রাজত্ব করতেন, এ কাব্যের কাহিনী সেই সময়কার ইতিহাস থেকে নেওয়া। উপাখ্যান সরল। চন্দ্রবংশীয় এক রাজপুত্র, নাম তার করুণ। রাজবৈভবে তার মন নেই। রাজপুত্র হয়েও সে সহজভাবে প্রজাদের সঙ্গে মিশত। আবাল্য তার ভেদবুদ্ধি ছিল না। উদ্ভিদ, প্রাণী, পক্ষী ও মানুষ সকলের সে ছিল ব্যথার ব্যথী। রাজপ্রাসাদে এক দরিদ্র দৌবারিক কর্মনিরত ছিল। রাজপুত্র করুণের সঙ্গে ছিল তার সখ্য। ওই দৌবারিকের কন্যাই কুন্তলা। করুণ কুন্তলাদের গৃহে আসত। বালক বালিকা একত্রে খেলা করত, আহার করত। করুণ কত গল্প বলতো, কুন্তলা গান গাইত। কুন্তলা করুণকে ভালোবেসেছিল। রাজপ্রাসাদে কুন্তলার পিতা কিন্তু লাঞ্ছনার অবধি ছিল না। কর্তব্যের সামান্য ত্রুটিতে কারণে অকারণে দৌবারিক অপমানিত হতো। কিশোর করুণ দৌবারিকের দুঃখের সহমর্মী ছিল। এই সহমর্মিতা এত গভীর ছিল যে করুণ সময় সময় ভুলে যেত সে রাজপুত্র। নিজেকে সে কল্পনা করত দৌবারিক রূপে, আর সে অবস্থায় কুন্তলাকে নিজ কন্যা রূপে কল্পনা করে বসত। কল্পনা নয়, একান্ত আন্তরিক অনুভব। অর্থাৎ করুণের প্রতি কুন্তলার ছিল প্রেম, অথচ কুন্তলার প্রতি করুণের ছিল স্নেহ। কেবলই স্নেহ, আর কিছু নয়। এদিকে কুন্তলা আর করুণকে নিয়ে গ্রামে কথা হচ্ছিল। সেসব অলস রটনার হাত থেকে বাঁচানোর জন্য করুণের পিতা করুণকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করেন। স্বভাব মেধাবী করুণ বৃদ্ধাশ্রমে গিয়ে কুন্তলার কথা ভুলেই গেল। রাজ্যে কিন্তু কুন্তলাকে নিয়ে তখন মুখরোচক আলোচনা চলছে। কুন্তলার পিতাও কুন্তলার প্রতি রুষ্ট। বাক্যযন্ত্রণা সইতে না পেরে কুন্তলা এক অবধূতের সঙ্গে এক রাত্রে গৃহত্যাগ করল। অবধূতের সঙ্গীরা গ্রাম মধ্যে রটনা করে দিল কুন্তলা আকস্মিকভাবে মারা গেছে। অবধূত ও অবধূত সঙ্গিনীর শিক্ষায় কিশোরী কুন্তলা বজ্রডাকিনী তন্ত্রে সিদ্ধা হয়। ধীরে ধীরে কুন্তলা যৌবনে পদার্পণ করল। একদিন সেই আশ্রমে করুণ এসে উপস্থিত হল তন্ত্র শিক্ষার মানুষে। অবধূত কুন্তলাকেই করুণের সঙ্গিনী নির্দেশ করে দিলেন। তখনও করুণ কুন্তলাকে চিনতে পারেনি, কিন্তু এক রাত্রে চক্রে উপবেশনকালে করুণ কুন্তলার প্রকৃত পরিচয় অবগত হল। সে তৎক্ষণাৎ কুন্তলাকে তার সাধন সঙ্গিনী হিসেবে গ্রহণ করায় অসম্মত হয়। কেননা কুন্তলার প্রতি করুণের ছিল কন্যা বাৎসল্য, কেবলই বাৎসল্য, আর কিছু নয়। এই ঘটনা কুন্তলাকে খুবই আঘাত করে। করুণকে সে প্রেমিক হিসাবে পেল না। এই দুঃখে সে আত্মঘাতী হয়। আত্মবিসর্জনের পূর্ব মুহূর্তে সে করুণকে বলে যায় করুণ যেন এই তন্ত্র সাধনার পথ ছেড়ে শ্রমণ হয়। ভবিষ্যতে সে করুণকে কন্যারূপেই দেখা দেবে। অন্যদিকে সে জন্ম নেবে বারবার জাতিস্বর রূপে। প্রতি জন্মে তার নাম হবে কুন্তলা, এবং মাতা, কন্যা, জায়া, প্রেমিকা, নারী জীবনের প্রতিটি সম্পর্ক পূর্ণ মাত্রায় সে বিভিন্ন জন্মে আস্বাদন করে চরিতার্থক হবে। কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে সে এসেছে, সেই বিষয়ে সে একটি সুন্দর গাথাও উচ্চারণ করে মৃত্যুর আগে। এ পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু খটকা লাগছে এর পরে।
কুন্তলার মৃত্যুর পর করুণের কি হলো সেসব কথাও এরপর কাব্যে লেখা আছে। করুণ শ্রমণ হয়, বিদেশে শিক্ষালাভের জন্য সমুদ্র যাত্রা করে, হিমাচ্ছন্ন কোন এক দেশে যাত্রা করে ধর্মপ্রচারের উদ্দেশ্যে। এইসব এখন মুশকিল হলো, মরণের পার থেকে তো কেউ উঠে এসে কাব্য রচনা করে না। কুন্তলার মৃত্যুর কথা, তারপর করুণের কি হলো সেসব কথা কুন্তলা কি করে জানলো যে বর্ণনা করছে? তাহলে সহজ সিদ্ধান্ত এই হয়, এ কাব্যের কবি কুন্তলা আর রাজপুত্র করুণের বাল্যসঙ্গিনী কুন্তলা একই ব্যক্তি নয়, অথবা এ কাহিনী নিছকই একটা কল্পনা। হয়তো কবি নিজেকেই কাব্যের নায়িকা হিসেবে কল্পনা করেছেন। শাওনের মনে এইখানটায় এসে একটা চিন্তা উঁকি ঝুঁকি দিতে থাকে। কাহিনী অনুযায়ী কুন্তলা বলে গিয়েছিল সে বারবার কুন্তলা নাম নিয়েই জন্মাবে। এ কাব্যের কবি সেই রকমভাবেই কাব্যের নায়িকা কুন্তলার কোনো জন্মান্তরিত সত্তা নয় তো? কুন্তলাই হয়তো পরের কোনো জন্মে এসে এ কাব্য রচনা করেছে। সে জন্মেও তার নাম ছিল পূর্বের অঙ্গিকার মতোই কুন্তলা। জাতিস্বর হওয়ায় পূর্বকথা তার মনে ছিল, আর করুণের পরিণত জীবনের ঘটনা সে কোথাও শুনেছে। সেক্ষেত্রে করুণকে অবশ্য বিখ্যাত কেউ হতে হয়। সংস্কৃত সাহিত্যে নারী রচিত কাব্য বিরল, সেদিক থেকে কাব্যটি এক উজ্জ্বল ব্যতিক্রম। তাছাড়াও করুণের পরবর্তী জীবনের যে বর্ণনা এখানে আছে, কিংবা জন্মসূত্রে করুণ চন্দ্রবংশীয়, এসব তথ্য অবিকল অতীশ দীপঙ্করের সঙ্গেই মিলে যায়। জন্মান্তর, জাতিস্বর এসব কথা বিজ্ঞান মানবে না, কিন্তু দীপঙ্করের ছায়ায় রচিত এই কাব্য তার জীবনী রচনার মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হতেই পারে। কয়েক রাত্রি ধরে শাওন কি পড়ল কি বুঝল এইসব অমিতায়ুধের ঢাকুরিয়ার ফ্ল্যাটে বসে বলছিল। শুনতে শুনতে অমিতায়ুধ অবাক হয়ে ভাবছিল, এ পুঁথি মোতালেব মিয়ার বাড়িতে এলো কি করে? তবে কি মোতালেব মিয়ার বাড়িটাই অতীতে সেই কুন্তলাদের বাড়ি ছিল নাকি? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ মনে এলো অমিতের জাহ্নবী সেদিন পুকুর ঘাটে কী সব বলছিল না ভাবের ঘোরে। ওই গানটা সে পেল কোথায়, যেটা চুল মারতে মারতে গাইছিল? জাহ্নবীকে তার বাঁধা পুকুরের ওই পাড় থেকে কুন্তলা বলে ডাকলো। জাহ্নবীর ছোটবেলায় তার মা তাকে ওই নামে ডাকতো। অদ্ভুত, তবে কি জাহ্নবী? শাওনের কথায় অমিতায়ুধের চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। দেখ, করুণ কুন্তল পুঁথিতে আর একটা নতুন তথ্য পাচ্ছি, বুঝলি? কাব্যে আছে করুণ সমুদ্র পার থেকে কাঠের তৈরি এক তারামূর্তি এনেছিল, যা সে বজ্রাসনে দান করে। এখন করুণ যদি দীপঙ্করেরই অন্য রূপ হয়ে থাকে, তাহলে সমুদ্র পার বলতে দীপঙ্করের জীবনী অনুযায়ী সুমাত্রা দ্বীপ হবে। আর বজ্রাসন তো যদ্দূর জানি বোধগয়ার প্রাচীন বিহারটিকে বোঝাতো। সেক্ষেত্রে তোর একবার বোধগয়ায় খুঁজে দেখা দরকার, এরকম কোনো কাঠের মূর্তি আছে কিনা। দারুণ শাওনদা, আমি যে তোমাকে বাক্সটার কথা বলেছিলাম না, তাতে এক ছড়া জপমালা, একটি ব্রোঞ্জের মূর্তি আর একটা পুঁথি পাওয়া যায়। ওই পুঁথিটাতে কোনো কোলোফোন নেই, কিন্তু ওটা দীপঙ্করের লেখা বলে আমরা আঁচ করছি। পুঁথিতে একটা শ্লোক আছে, একটি রূপ আমি দেখেছি, আরও দুটি রূপ বজ্রযোগিনীতে সুতিকা গৃহের কাছে আছে। এই ভাবের শ্লোক। আমার রিসার্চ গাইড সম্যকদার মতে রূপ মানে অন্য কিছু, কিন্তু আমার মনে হয় রূপ মানে এখানে মূর্তি। তিনটে মূর্তি তাহলে। একটা তো ওই বাক্সেই ছিল, ব্রোঞ্জের তারামূর্তি, আর একটা পাথরের তৈরি তারামূর্তি আমি রিসেন্টলি মোতালেব মিয়ার বাড়ির বেসমেন্টে পেয়েছি। তাহলে তৃতীয়টি হবে এই কাঠের মূর্তি, যদি বোধগয়ায় পাই। অঙ্কের হিসেব মেলাচ্ছিস অমিত? তা দিয়ে তোর রিসার্চ অবশ্য হয়ে যাবে, কিন্তু বৌদ্ধশাস্ত্রে বিশেষত অতীশের প্রসঙ্গে রূপ মানে কি অতই সোজা রে? তবে বোধগয়ায় তোর যাওয়া উচিত। দেখ কিছু পাস কিনা। শাওনদা, একটা কথা বলবো? বল। তুমি অতীশের ব্যাপারে এত কিছু জানো কিভাবে? শাওন অমিতায়ুধকে সব কথা খুলে বলল। সেও আজ কয়েক বছর হলো
অতীশ দীপঙ্করের উপর একটি উপন্যাস লেখার জন্য মাল মশলা সংগ্রহ করছে। অমিতায়ুধের রিসার্চও অতীশ সম্পর্কিত জেনে সে কেমন অবাক হয়ে গিয়েছিল গতদিন। সবই বলল শাওন। অমিতায়ুধ বলল, আরে বাস শাওনদা, খুব ভালোই হয়েছে। রিসার্চে অনেক কথা পাথুরে প্রমাণের অভাবে বলা যায় না, ওগুলো তুমি উপন্যাসে লিখবে। আমি যা খুঁজে পাই সব তোমাকে জানিয়ে দেব। আজ উঠি রে, আমাকে একবার পার্ক স্ট্রিট যেতে হবে। ঢাকুরিয়া থেকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এসে ট্রেন ধরে শাওন পার্ক স্ট্রিটে নামল। শাওনের কলেজ লাইফের বন্ধু তন্ময় স্টেশনের বাইরে ওয়েট করবে বলেছিল। ওর একটা টিউশনের খবর দেওয়ার কথা, শাওনকে ছাত্রের বাড়িতে নিয়ে যাবে বলেছিল। উঠে এসে স্টেশন চত্বরে এদিক ওদিক তাকালো শাওন। না, কোথায় তন্ময়? চা খেলো, এদিক ওদিক পায়চারি করলো। আধ ঘন্টা কেটে গেল, কই তন্ময়ের দেখা নেই। কোনো কাজে আটকে পড়েছে বোধহয়। আশ্চর্য, ফোনে একটু জানাবে তো যে আসতে পারবে না। তন্ময়ের নম্বরে কল করে দেখলো একবার, সুইচ অফ। হতাশ মনে ফুটপাত ধরে হাঁটছে শাওন। কিছু উপার্জনের দরকার তার, যা টিউশন করছে তাতে চলছে না। আজকে খুব আশা করে এসেছিল সে, হলো না। ক্লান্ত লাগছে। সামনে প্রাচীর তোলা একটা কম্পাউন্ড, উপরে ফলকে লেখা পার্ক স্ট্রিট সাউথ সেমেটারি। পুরনো কবরখানা সাহেবদের। একটু বসবে, জিরোবে একটু। গেট ঠেলে ঢুকে রেজিস্টারে সই করে ভেতরে গেল। দুপুর গড়িয়ে বিকেল আসছে। শান্ত প্রাচীন সমাধিস্থান, সংকীর্ণ গাছগাছালির ছায়ায় ঢাকা অন্ধকার পথ, দুপাশে উঁচু উঁচু কবর। সমাধি ফলকে ইংরেজি অথবা ল্যাটিনে লেখা মৃত সাহেব মেম সাহেবদের নাম, জন্মমৃত্যুর বছর, মৃত্যুর কারণ, দু এক পংক্তি শ্রদ্ধার্ঘ মৃতের উদ্দেশ্যে। কেউ বড় একটা আসে না এই ছায়াচ্ছন্ন সমাধিভূমিতে। হাঁটতে হাঁটতে একটা খুব বড় গাছের নিচে বসলো। সূর্য অস্তে যাচ্ছে, আঁধার সবুজ হয়ে আছে গোরস্থানের ঝোপ জঙ্গল। শাওনের মনে হলো জীবনে কিছুই হলো না তার। এক পথে যাচ্ছিল, সেই সন্ন্যাস জীবনে সে থাকতে পারল না। যদিও সে নিজেকে আজও সন্ন্যাসী বলেই জানে। বাইরে প্যান্ট শার্ট পরলেও নিজের ঘরে গেরুয়া পরেই থাকে, কিংবা সেই মানসিকতায় সে পোষণ করে নিজ মনে। কিন্তু সংঘ ছেড়ে দিতে হলো সাহিত্যের জন্য এই মধ্য বয়সে। এদিকে লেখালেখিও সেরকম কিছু হলো না। গ্রাসাচ্ছাদনের চেষ্টাতেই সময় চলে যায়। আর যে বিষয় নিয়ে সে লিখতে চেয়েছিল সেই বিষয়ে মানুষের আগ্রহই বা কতটুকু? মানুষ যেসব গল্প পড়তে চায়, সামাজিক জীবন ইত্যাদি, সেসব সে আর কতটুকু জানে? বানিয়ে বানিয়ে শাশুড়ি বউ ননদ দেওরের মেগা সিরিয়াল গন্ধি বাণিজ্যিক গল্প সে লিখতে পারবে না। অমিতটা একটা পাগল, কে শুনবে তোর অতীশ দীপঙ্করের কথা? না, ওই লেখা সে ছেড়ে দেবে। লিখে যদি কিছু আয় করা যেত তো সেও একটা না হয় কথা ছিল। ছোট পত্রিকায় বিনা পারিশ্রমিকে লিখতে হয়। প্রকাশিত বইয়ের ওপর 10% রয়্যালটি কোনো প্রকাশক অনেক অনুরোধের পর নামমাত্র দেয়, কেউ বা একটি পয়সাও দেয় না। ও লেখার বদলে সেই সময় 2-4টে টিউশন করলে পেটের ভাত গায়ের কাপড়ের সাশ্রয় হয়। লেখালেখি হবে না আর। হাঁটু ভাঁজ করে ঘাড় ঝুঁকিয়ে ঝিম মেরে সে বসে রইল গাছতলায়। এই বিকেলবেলা কবরের সংকীর্ণ পরিসরে শুয়ে থাকতে চান না স্যার উইলিয়াম জোন্স। গা হাত পা ব্যথা করে। গ্রেভইয়ার্ডের সরু পথটা ধরে একটু বেরিয়ে না এলে হয়? 22 বছরের প্রাণোচ্ছল তরুণটির সঙ্গে একটু হাসি মশকরা করে এলে বুকের ভার ভার ভাবটা একটু কমে। ছেলেটা ঈশ্বর টিশ্বর কিছুই মানত না বলে গ্রেভইয়ার্ডের একেবারে বাইরের দিকে ওকে কবর দিয়েছে। তেঁতুল গাছের ছায়ায় ছায়ায় হেঁটে এসে দেখলেন রাস্তার দিকে তাকিয়ে জনস্রোত দেখছে সেই যুবক। পেছন থেকে ডাক দিলেন, উইলিয়াম জোন্স। গুড ইভিনিং রোজারিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ফিরে দাঁড়ালেন, প্রত্যভিবাদন জানিয়ে বললেন, গুড ইভিনিং স্যার জোন্স। হাঁটতে বেরিয়েছেন? হ্যাঁ,
খবরে শুইয়া শুইয়া কটি দেশে ব্যথা হইয়া যায়। তুমি বেশ আছো, টাউনশিপের সব দেখিতে শুনিতে পাও। তোমার জায়গাটা মেইন রোডের কাছে আছে, কিন্তু কি আর দেখিবে বলো, সেই গুড ওল্ড ডেজ চলিয়া গিয়াছে রোজারিও। হ্যাঁ স্যার জোন্স, আপনার মৃত্যুর পর আমি জন্মেছি, বেঁচেছি, মরে গেছি, তবু আজ আমাকে আপনি ছাড়া আমার পিতৃদত্ত রোজারিও নামে ডাকবার মতো আর কেউ নেই। আপনার ঠেনচে কথা কই তাই একটু কমফর্ট ফিল করি। ইউ জলি ফেলো, এতদিন ভারত চর্চা করিয়াও আমি তোমার ন্যায় বেঙ্গলি ব্লক আয়ত্ত করিতে পারিলাম না। এমন ক্যালকাটা কখনই কি করিয়া তুমি শিখিলে বলো তো? ইয়েস, ডোন্ট ফরগেট স্যার জোন্স, আমি আপনার মতো লন্ডনে জন্মাইনি। আমার জন্মকর্ম সব এই কলকাতায়। আমি এখানকার ভাষায় কথা কইব না তো কি আপনি কইবেন? হা হা হা, তোমার এই স্ট্রেইট ফরওয়ার্ড কথা কহিবার রোগ শুধরাইল না, অ্যান্ড ইউ সাফার্ড আ লট ফর দ্যাট। ওয়েল, বাঁচিয়া ঠকিতে তো কিছুই মানিতে না। জেরেমি বেনথাম আর টমাস পেইন ছিল তোমার গড, এখন মরিয়া ভূত হইয়া দেখিতেছ তো। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। যতদিন দেখিনি ততদিন মানিনি স্যার জোন্স, এখন দেখছি তাই মানছি। এটাই আমার স্পিরিট ছিল চিরটাকাল, তাই না? ইউ এপিকিওর তো এত যুক্তিবাদ, এত র্যাশনালিজমের কি হইল? কলিকাতায় কি চলিতেছে দেখিতেছ? হ্যাঁ দেখছি, অনেক স্বপ্ন দেখেছিলাম। র্যাশনালি চিন্তাভাবনা করার লোকের চিরকালই অভাব। এখন আবার র্যাশনালিস্ট বলে পরিচিত দিয়ে একদল লোক দল দেখেছে। তারাও ওই চার্চ ফাদার মোল্লা ফুরুতদের মতোই ডগম্যাটিক অ্যান্ড অ্যারোগেন্ট। দিস নিউ স্পিরিটস অফ র্যাশনালিজম ঠা হইলে তোমার লাইফ তো ফেলিওর হইল রোজারিও। আপনার লাইফটাও খুব একটা সাকসেসফুল হয়েছে মনে হয় না জোন্স। এই যে আপনি সুপ্রিম কোর্ট অফ জুডিকেচারের বিচারপতি ছিলেন, সেই জুডিকেচার বিচার ব্যবস্থা আজ যে ক্যারিকেচারে পরিণত হয়েছে সেটা জানেন? সুপ্রিম কোর্টের প্রেসেন্সে লয়াররা বিচারের আগেই যুবক ছাত্রকে স্লোগান দেওয়ার অপরাধে বিটিং ব্ল্যাক অ্যান্ড ব্লু, শেম শেম। হ্যাঁ শুনিয়াছি, বাট রোজারিও এর পরেও আমার প্রাচ্যতত্ত্ব আজও কালচার করা হইতেছে। খুব কম লোক ইন্টারেস্টেড স্যার জোন্স। কোথায় গেল সেই সব ছাত্র? সেই রসিক কৃষ্ণ মল্লিক, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, রাধানাথ শিকদার, সেই সব প্রতিভাদীপ্ত উজ্জ্বল মুখগুলি যাদের উদ্দেশ্যে আমি লিখেছিলাম এক্সপ্যান্ডিং লাইক দ্য পেটালস অফ ইয়ং ফ্লাওয়ার্স, আই ওয়াচ দ্য জেন্টল ওপেনিং অফ ইউর মাইন্ডস। তারা সব কোথায় গেল স্যার জোন্স? ডোন্ট বি পেসিমেন্ট রোজারিও, আছে, এখনো আছে। অ্যাট প্রেজেন্ট একটি লোককে কি তুমি ট্যানারিন গাছের তলায় দেখিতেছ? হ্যাঁ, লোকটি খুবই মুষড়ে পড়েছে। একজন বাঙালি স্কলারকে নিয়ে লিখতে ভেবেছিল, বাট হি ইজ বিং ল্যাশড বাই সোসাইটি লাইক এনিথিং। সমাজের হাতে প্রচণ্ড মার খাচ্ছে এখন, তাই মনে হয় ডেড গোস্টের ঠেঞ্চে এসে বসেছে। হ্যাঁ, লিভিং ডেড আর বেটার দ্যান ডেড লিভিং। গুড হ্যাভেন্স, ওইসব গুড হ্যাভেন্স, গুড গড, বাই জোভ ছাড়ুন তো স্যার জোন্স। মরে আবার কে যায়? নিজেই নিজের রচনা ভুলে গেছেন। ইভেন জয়াতের পারস্য কাব্য থেকে আপনিই তো একদিন ইংরেজিতে অনুবাদ করেছিলেন। কোনটা বলো তো মাই ইয়াং ফ্রেন্ড? সেই যে মাই কম্পানিয়ান সেড টু মি, ইফ আই উড ভিজিট দ্য গ্রেভ অফ মাই ফ্রেন্ড আই মাইট সামহোয়াট alleviate my worries. I answered, could she be buried elsewhere than in my heart? আহা, নাও আই রিমেম্বার। সেরকমই যাকে ওই লোকটা খুঁজছে, সে বাইরে কোনো কবরের ভিতর নেই, সে আছে ওর মনের ভিতরেই। তাই তো বলছি, লোকটাকে একটু উৎসাহ দিয়ে, স্পিরিট দিয়ে ঝাঁকুনি দিয়ে দিন। হতাশ হলে চলবে কেন? ওয়েল রোজারিও, লেট মি গো ব্যাক টু মাই ওল্ড টেন। গুড লাক। গুড লাক স্যার জোন্স। স্যার উইলিয়াম জোন্স পায়ে পায়ে তাঁর কবরের দিকে ফিরে চললেন। বিকেল শেষ হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়তে হবে। ঠান্ডা কবরের মধ্যে নিথর নিস্পন্দ।
ফেরার পথে দেখলেন হতাশ লোকটি সেই রকমই হাঁটুতে মাথা রেখে বসে আছে। তাকে দেখে বিষণ্ণ হাসলেন স্যার জোন্স। গুনগুন করে গাইতে লাগলেন, কুড শি বি বারিড এলসওয়্যার দ্যান ইন মাই হার্ট, কুড শি বি বারিড এলসওয়্যার। আমার হৃদয় ছাড়া আর কোথাও কি তার সমাধি রচিত হইতে পারিত? গ্রেভ ইয়ার্ডে হঠাৎ আলো জ্বলে উঠতেই চমকে মুখ তুলে তাকালো শাওন। সন্ধে হয়ে গেছে, ফিরতে হবে। স্ট্রিট লাইটের আলোর ছায়ার ভিতর সেমিটারির গেটের দিকে ফিরে আসছিল সে। হঠাৎ কেমন একটা ছন্ন বাতাস প্রাচীন সমাধিভূমির ওপর দিয়ে বৃহৎ বনস্পতিদের শাখা প্রশাখা পত্রপল্লব সামান্য কাঁপিয়ে দিয়ে চলে গেল। কয়েকটা শুকনো পাতা শুধু ঝরঝর করে ঝরে পড়ল ছায়াময় রাস্তার উপর। শাওনের মনে হলো, কেন জানি তখনই তার মনে হলো সে লিখবে, অবশ্যই লিখবে। যা লিখেছে সব ফেলে দিয়ে নতুন করে লিখবে অতীশ দীপঙ্করের কথা। অমিতায়ুধের রিসার্চ ফাইন্ডিংসও দেবে এর মধ্যে। কেউ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, এই মহৎ আত্মদানশীল জীবনের কথাই এই ক্ষয়িষ্ণু সময়ে বলা দরকার। কারো কাছে দুর্বোধ্য মনে হলে হোক, তাকে লিখতেই হবে। এইসব অসুস্থ দিনগুলিও শেষ হবে একদিন। তখন সেই ধ্বংসস্তূপের ওপর বসে মানুষের সমর্থ উত্তরাধিকারের কথা পড়বে যে উত্তর পুরুষ, তার জন্যই তাকে লিখে যেতে হবে এই কাহিনী। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন।